হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন ব্যক্তিত্বদের নিয়ে আমরা থাকি যাদের জীবনের নানা গল্প আমাদেরকে করবে রঙিন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে। সবাইকে স্বাগত জানাই, আমি শান্তা জাহান। একজন লিডিং এবং ভার্সেটাইল অ্যাক্টর আজ আমার সাথে রয়েছেন, যার এই মিডিয়াতে পথ চলা শুরু হয়েছিল 2004 সালে চ্যানেল আই এর আই স্পিড নামে একটি প্রোগ্রাম উপস্থাপনার মাধ্যমে, এবং তারপরে নাটকে কাজ শুরু করেন 2006 সালে। 2010 সালে জাগো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে পুরোদমে কাজ শুরু করেন। তিনি একজন অভিনেতা এবং তার আরেকটি পরিচয় রয়েছে। তাকে সবাই বলতে পছন্দ করেন মিস্টার জেন্টলম্যান অথবা জেন্টলম্যান অ্যাক্টর। আর পাশাপাশি এই মিডিয়াতে তার পরিচয় সে সদা হাস্যোজ্জ্বল, আবার স্বল্পভাষী, চুপচাপ। অভিনেতা, মডেল, উপস্থাপক, এই তিনটি পরিচয়ে নিজেকে পরিচিত করেছেন। সে আর কেউ নয়, আমাদের খুব পছন্দের, ভালো লাগার অভিনেতা এফএস নাঈম। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আলহামদুলিল্লাহ। মানে যখন কেউ বলে খুবই ভালো, সেই ভালোটা কিন্তু অন্য আরেকজনের উপরেও প্রভাব বিস্তার করে। সে খুব ভালো লাগছে তোমাকে পেয়ে, এবং যতটা জানি সময়টা খুব ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যে কোনো সময় আসলে ভালো। মানে আল্লাহ যেভাবে রেখেছেন আমাদের সবাইকে, আমাদের সবার জন্য এটা ব্লেসিং। বাট এবছরের শুরুটা মনে হয় না যে এফএস নাঈমের জন্য একদম ভিন্ন একটা মাত্রা নিয়ে আসলো? কারণ শুরুর দিকে বেশ কিছু কাজ রিলিজ হলো, পাশাপাশি 14 ফেব্রুয়ারিতে আমরা দেখলাম চলচ্চিত্র জলে জলে তারা রিলিজ হলো, এবং একই সাথে উপস্থাপনায় আবারও তুমি সরব হয়ে এসেছো। সো ওভারঅল যদি জানতে চাই। আমি আসলে ফার্স্ট যেটা থাকে যে এগুলো তো আসলে ফিল্ম রিলিজটা তো আমার হাতে ছিল না, সামহাও ইটস ল্যান্ডেড ইন এ ডিফারেন্ট ওয়ে। সো আলহামদুলিল্লাহ, ওইটাও ভালো যে একটা সুন্দর দিনে, একটা উৎসবমুখর দিনে এসছে এবং সবাই ছবিটা দেখে পছন্দ করেছেন। আর উপস্থাপনের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি আসলে কিছু কিছু, এর আগেও তোমার সাথে আমার কথা হচ্ছিল যে কিছু কিছু কাজ আমি করতে চাই, উপস্থাপনায় স্বাক্ষর রাখতে চাই, যাদের সাথে মানে ব্র্যান্ডস অ্যান্ড পুরো প্রোগ্রামের ফরমেশনটা যেন দর্শকের পছন্দ হয়। তো ওই গল্পটা কি ধরনের অনুষ্ঠান, সেটা অনেক গতানুগতিক ধারাবাহিক যে কাজগুলো হচ্ছে তার বাইরে যে কিছু কাজ, মানে যেটা বলতে গেলে বলতে হবে যে এটা নাইমের ওই অনুষ্ঠানটা, তাহলে ওই ধরনের অনুষ্ঠানে আসলে মানে আমি একজন উপস্থাপক, কিন্তু আমাকেও দেখতে বাধ্য করে যে আচ্ছা অনুষ্ঠানটা দেখে তো ভালো লাগছে খুব। আমার ভালো লাগছিল দেখতে, আমি যখন দেখি তখন তো আমি অডিয়েন্স ডেফিনেটলি মানে আমাকে অবশ্যই মেনশন করতে হবে যে নাঈম এবং নাদিয়া এই দুজনের কেমিস্ট্রিটা স্ক্রিনে, অন স্ক্রিনে এত চমৎকার, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝিয়ে দেয় যে অফ স্ক্রিনের জীবনটাও খুব সুন্দর। না, অফ স্ক্রিনের জীবন আলহামদুলিল্লাহ সুন্দর, বাট টিপিক্যাল বাংলাদেশি সুন্দর। ঠিক আছে, একদমই টিপিক্যাল বাংলাদেশিদের ভিতরে টক ঝাল মিষ্টি যে লাইফ, হ্যাঁ, হয়তো আমরা একটু খুনছুটিও করছিলাম, আবার হয়তো এমন হচ্ছে যে আমার কোনো একটা কথায় পছন্দ হয়নি, খালি 5 4 3 2 1 0 অ্যাকশন, দর্শক। সো ইটস এ রেগুলার ফেনোমেনা প্রত্যেকের লাইফে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, we do live a very typical Bangladeshi conjugal life. So we have, alhamdulillah, everything. We do talk a lot. So yeah. আচ্ছা, জলে জলে তারা নিয়ে এবার একটু শুনি। দীর্ঘদিন পরে চলচ্চিত্রটি রিলিজ হলো, অরুণ চৌধুরীর তৃতীয় চলচ্চিত্র ছিল, এবং মিথিলার সাথে তোমার পর্দার রসায়ন সবাই এত চমৎকারভাবে নিয়েছে। স্পেশালি হোসেন মাঝির কথা যদি বলতে হয়, দ্য লুকস, দ্য পার্সোনালিটি, তুমি যেভাবে করে অ্যাকচুয়ালি নিজেকে পর্দায় ফুটিয়ে তুলেছ, এটা সম্পর্কে অলরেডি তো আমরা দর্শকের অনেক অনেক মানে রেসপন্স অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অলরেডি পেয়ে গেছি। তারপরেও এখন তোমার আসলে প্রাপ্তির যে উচ্ছ্বাস, সেটা একটু জানতে চাই যে কেমন লাগলো। প্রথমত প্রাপ্তি উচ্ছ্বাস হচ্ছে যে একটা বড় জায়ান্ট সিনেমা হলে, যেটা সারা পৃথিবীর অভিনেতাদের কাজ আমরা দেখে এসেছি, একজন অভিনেতা হয়ে, অডিয়েন্স হয়ে, সেই হলেই আমার অভিনীত কাজ প্রদর্শিত হচ্ছে, এটা আমার জন্য অনেক মানে খুব আনন্দের ব্যাপার ব্যক্তিগত জায়গা থেকে। দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার পদচারণায় আরেকটা নতুন বড় স্বাক্ষর সংযোজিত হলো। এটা আমার এই মানে অভিনয় জগতের একটা অন্যরকম ফুটপ্রিন্ট বলা যায়। আর হোসেন মাঝি চরিত্রটি আমাকে আসলে একজন অভিনেতা হিসাবে আরও
কমপ্লিমেন্ট করেছে যে এভাবেও নাইমকে দেখা যায়নি। রাইট, যে কারণে আমি ভার্সেটাইল কথাটা আসলে অ্যাড করতে বাধ্য হয়েছি, কারণ আমরা মিশন হান্টাউন বলো, কারাগার বলো, কালপুরুষ বলো, আরো অনেক নাটক তোমার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই আমরা আলাদা একজন মানে এফএস নাইমকে খুঁজে পেয়েছি। সো হোসেন মাঝি হচ্ছে তার সাথে আরেকটা আমি বলবো অলংকার যুক্ত হয়েছে, রাইট? এবং যেই কারণে শান্তা যেটা আমি বলতে বাধ্য হই সেটা হচ্ছে যে আমি কিন্তু আসলে সবার মতো অগণিত কাজ করি না, আই ওয়েট। সো আমার স্ট্রাগলটা ডিফারেন্ট, আমার স্ট্রাগলটা আসলে ভালো গল্প খোঁজার স্ট্রাগল। সো আমাকে আসলে অপেক্ষা করতে হয় যে একটা ভালো টিম একটা ভালো গল্প নিয়ে কবে আবার কাজ করার সুযোগ হবে সেটা নিয়ে। সো আমি বলবো যে আমি ওই সাধনাটা, যে একটা ভালো কাজ করার যে সাধনাটা, সেটা বরং আমি জলে জলে তারায় আসলে সেলিব্রেট করেছি, আমি সেটাই বলতে চাই। আচ্ছা, সামনে তো ঈদ আসছে, সো ঈদের জন্য নিশ্চয়ই কাজের প্রিপারেশন চলছে। ঈদের জন্য আসলে আমার খুব বেশি প্রিপারেশন নেই, কারণ এই সময়টায় দেখা যায় যে আমি আরও অল্প কাজ করি, খুব বেশি কাজ কখনোই করা হয় না। সো হয়তো একটা দুটো কাজ আসবে। আর কথা হচ্ছে ওটিটির জন্য হয়তো কোনো একটা ছবিও আসতে পারে, লেটস সি। সব কিছু মিলে যদি ঠিকঠাক থাকে তাহলে আনাদার ফিল্ম। নামটা আমি বলতেই পারি, নামটা হচ্ছে এরকম যে খুব কাছের কেউ। ওয়াও, রোমান্টিক কোনো গল্প হবে? অ্যাবসলিউটলি রোমান্টিক কাজ, পিওর রোমান্টিক, পিওর রোমান্টিক স্টোরি, খুব কাছের কেউ নাম এটা। সো এটা ওটিটিতেই আসবে, যদি আসে, তা নাহলে হয়তো কোরবানিতে আসবে। তো যারা তোমার ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদেরকে অল্প কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, এর মধ্যে নিশ্চয়ই আমরা জেনে যাব। আচ্ছা, পুরো রমজান মাসটা তুমি কিন্তু ছোট পর্দায় সরব রয়েছো, উপস্থাপনায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে তুমি বললে যে ঈদে আমি আসলে খুব বেশি কাজ করতে চাই না, তোমার কি মনে হয় যে ঈদে আসলে অনেক কাজের ভিড়ে কিছু ভালো কাজ, যে কাজগুলো আসলে মেনশন করার মতো, সেগুলো হারিয়ে যায়? না, অনেক কাজের ভিতরে হারিয়ে যাওয়ার থেকে আমি বলবো যে মানে ওই অভিনেতা কিংবা ওই টিম কিংবা ওই ডিরেক্টর, ওনাদেরকে আমার অনেক সচেতন মনে হয়, যার নিজের কাজের সাথে নিজের আসলে কম্প্যারিজন কিংবা ক্ল্যাশ না হয়। সো আমি বলতে চাচ্ছি এরকম যে একই সময়ে একই ইউটিউব চ্যানেলে কিংবা টেলিভিশনে কিংবা অন্য কোনো মাধ্যমে তার যদি একই সাথে দুটো প্রোডাকশন রিলিজ হয়, তার জন্য কিন্তু দুটোকে চেস করা ডিফিকাল্ট তখন, এবং অথচ সে কিন্তু দুটোর জন্য সেম পরিশ্রম করেছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা ক্ল্যাশ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, যে একই অভিনেতা কিংবা একই ডিরেক্টরের সেম, হ্যাঁ সবার জন্য, পুরো টিমের জন্য, যে একই সময়ে দুটো মাধ্যমে দুটো কাজ রিলিজ হওয়া। বরঞ্চ অল্প হলে হয় কি, সেটা একটা ফিল্টারিংয়ের মাধ্যমে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা একটা অডিয়েন্স ব্যাংকিং নিয়ে হয়তো কাজটা রিলিজ হবে। সেই ক্ষেত্রে যারা সচেতন তারা অবশ্যই এটাকে মাথায় রেখে তাদের ভালো কাজগুলোকে তারা ভালোভাবে মার্কেটিং করে এবং মানুষের কাছে পৌঁছে দেয়, এবং মানুষ সেটা পছন্দও করে, এবং অগণিত ভালো ভালো কাজ আছে যেটা মানুষ অসম্ভব পছন্দ করেছে। রাইট, এটা অ্যাকচুয়ালি তোমার একটা আমি বলবো গুড ক্যালকুলেশন, যেটা অ্যাকচুয়ালি তুমি একদম তোমার ক্যারিয়ারের প্রথম থেকেই কিন্তু মেইনটেইন করে তারপরে চলছো। একটু গান নিয়ে যদি জানতে চাই, যে যেহেতু ব্যস্ততাটা একটু কমিয়ে নিয়ে এসেছো, গানের দিকে কি ফোকাস করছো? গানের ব্যাপারে আমার সবসময় 365 ডেজই ফোকাস থাকে, কারণ গান জিনিসটা, এটা আমি বলে থাকি, আমাকে ক্ষমা করবে সবাই, গান জিনিসটা থেকে এটা আমার, এটা অ্যাবসলিউটলি আমার। গানের ব্যাপারে আমি বলি, সো এটা সবসময় আমি এটার সাথে থাকি, অ্যান্ড আমার মতো করে আমি গান রিলিজ করি। স্পটিফাই আমার এফএস নাইম অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে গানগুলো রিলিজ হয়। এখন পর্যন্ত হয়েছে মায়া, আমার তুমি, অ্যান্ড তোমাকে, 3টি গান। আরেকটি গান একদম রেডি রিলিজের জন্য, ভালোবাসার ঘর নামে, সেটার সাথে সাথে দুটি মন আরেকটি গান, সেটাও রেডি। তার মানে অ্যাকচুয়ালি বেশ কিছু নতুন কাজ পাইপলাইনে আছে, যেটা আমরা খুব আমার মতো করে, আমার ছোট পরিসরে, আমার মতো করে ক্যালেন্ডার ওয়াইজ আমার একটা ব্যস্ততা, একটা আর্ট সাথে আমার একটা সম্পৃক্ততা আমার সাথে। সো আমরা একটা ছোট বিরতি নিয়ে আবারও তোমার সাথে গল্পে ফিরে আসতে চাই, আমি এখনই ফিরছি। প্রিয় দর্শক, মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি ডিবিসিতে এখনই। বিরতির পর আবারও স্বাগত মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায়। আমরা গল্প করছিলাম অভিনয় শিল্পী এফএস নাইমের সাথে, মিস্টার জেন্টলম্যান, তার কাছে আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। এফএস নাইম
একসাথে এতগুলো মানে ক্যারেক্টার প্লে করছে, বাট আরেকটা চরিত্র সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। সবাই ভাবেন যারা অভিনয় শিল্পী তারা বোধহয় শুধু অভিনয়ই করেন, কিন্তু তারা যে বিজনেসও করে, ঠিক আছে, তাদের যে আলাদা আরেকটা জীবন আছে যেখানে অনেক অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়, সেটা তোমার ক্ষেত্রে রয়েছে। সো মানে বিজনেসের ক্ষেত্রটা অ্যাকচুয়ালি কেমন, কতটা ব্যস্ততায় তোমাকে কাটাতে হয়? না, লাইক কাজ, সবই কাজ এবং সেই জায়গা থেকে আসলে অতি ব্যস্ততাও ভালো না, আবার লেজিনেসও ভালো না। সো সেটাকে যদি একটু স্পেসিফিকলি একটু ক্যালেন্ডার ওয়াইজ কাজটাকে সর্ট করা যায়, একটু ডিস্ট্রিবিউট করা যায়, আমার মনে হয় এটা ভালো থাকা সম্ভব। আর প্রতিটি কাজের না এক একটা নির্দিষ্ট মোটিভ আছে। প্রতিটি আমরা যে একটা চরিত্র নিয়ে কাজ করি, সেই চরিত্রটি একটা মোটিভ আছে, যে গল্প অনুযায়ী তাকে একটা জায়গায় ল্যান্ড করতে হয়। সো সেই অনুযায়ী লাইফেরও একটা ছোট ছোট পকেট মোটিভ আসলে থাকা জরুরি, যে আমি ওই অবস্থানে যাওয়ার জন্য আসলে কতটুকু এফোর্ট দিচ্ছি। মানে ওইটা আসলে ভাবা কিংবা চেষ্টা করে এটা লাভ নেই যে আমাকে হয়তো ওই জায়গাটা নিয়ে যাবে, কিংবা কেউ এসে আমাকে বলবে যে আপনি নেন আমার কাছ থেকে, এরকম নিজেকেই আসলে তৈরি করে নিতে হবে, নিজেকেই তৈরি করতে হবে। সো নিজেকে যদি তৈরি করতে হয় তাহলে নিজেকে কাজ শিখতে হবে। সো আমি এটা বলবো না যে আমি বিজনেস কিংবা অন্য কাজ এগুলো না, আমি কাজ শিখে যাচ্ছি, কাজ করার চেষ্টা করছি, এবং দুইটা ক্ষেত্র কি আসলে সমান তালে যেভাবে ব্যালেন্স করে চলতে হয় তুমি কিন্তু সেটা মানে যে কোনো ক্ষেত্রতে আসলে অ্যাডভান্টেজ নেওয়া যাবে না, হয়তো প্রফিট নেওয়া যাবে। আচ্ছা, আমি তোমার একটা ইন্টারভিউ পড়েছিলাম যেখানে বলা ছিল যে যদি অভিনয় শিল্পী বা মডেল FS নাইম না হতো তাহলে যে কোনো একটা কোম্পানির সিইও হতো। সো তোমার কি মনে হয় যে তুমি তোমার অভিনয়ের জন্য ওই জায়গাটাকে আসলে স্যাক্রিফাইস করছো? না, শুধু স্যাক্রিফাইস না, আমি বলবো যে ওই জায়গার মানে অভিনয়টা আসলে এখন কেউ মানে এখন হয়তো এই সময় হয়তো যে কেউ তার নামের আগে পিছনে বসিয়ে নিতে পারছে, কিন্তু আসলে চাইলেই কি অভিনেতা হওয়া যায়? টাফ থিং। আমার মনে হয় অনেকে ট্রাই করে কিন্তু আবার ফিরে এসেছে। ইটস গিফটেড, মানে এটা চাইলেই যে কেউ একজন অভিনেতা হতে পারবে, চাইলেই যে কেউ একজন উপস্থাপিকা হতে পারবে, এটা কিন্তু পসিবল না। ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, সো সেটা আমি মনে করি এটা গিফটেড। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে গিফট করেছেন, সেই কারণে আমরা হয়তো কাজ করতে পারছি। তো সেই জায়গা থেকে আমরা ওটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করাটাই আসলে মনে হয় বেটার। সেই কারণে আমি আসলে একটু স্পেসিফিক ওয়েতে কাজ করার চেষ্টা করি, যে ওকে ফাইন, নিজেকে ম্যাচিউর করার ক্ষেত্রে, নিজেকে পরিপূর্ণ করার ক্ষেত্রে নিজেকেই পরিশ্রম করতে হবে। সেটার জন্য আমার আসলে ব্যস্ত থাকার চেষ্টা করা। ডেফিনেটলি। আচ্ছা, ছোট পর্দা, বড় পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম, তিনটা প্ল্যাটফর্মই তোমার তো সর্ব উপস্থিতি রয়েছে। মানে টেলিভিশন নাটকের প্রোডাকশন এবং ওটিটির প্রোডাকশন, এই দুটোতে কাজ করতে গিয়ে মানে ভিন্নতাটা আসলে তুমি কি পেয়েছো? আমি ভিন্নতা পাই না, কারণ আমি আই এম সরি টু সে দিস, যে আমি সবার সাথে কাজও করা হয় না, অ্যান্ড আমি কমফোর্টেবল না হলে হয়তো শুটিং পর্যন্ত যাই না। সো আমি শুটিং সেট পর্যন্ত অলমোস্ট তাদের সাথে যাওয়া হয় যাদের সাথে আসলে কমফোর্টেবল। সো আমি দেখা যায় আই এনজয় দ্য সেট, আই এনজয় লাইটস, আই এনজয় ক্যামেরা, আই এনজয় অ্যাকশনস, আই এনজয় ডায়ালগস, আই এনজয় being with my co-artists, I enjoy my sets, I enjoy my industry. So alhamdulillah, মানে অ্যাকচুয়ালি পুরো একটা পজিটিভ মাইন্ড নিয়ে তুমি তখন কাজ করো। হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে আমি তো মেন্টালি রেডি কাজটা করার জন্য। Right. So I should have that much time to serve my director, to serve my script, যে আমি যেন পরিপূর্ণভাবে ওই সময়টা ওখানে এক্স্যাক্টলি দিতে পারি। হ্যাঁ, সো সেটার জন্য আমি মেন্টালি রেডি থাকি। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আসতে চাই, যেহেতু আমাদের সময়টা খুব অল্প, আমার মনে হয় এই ব্যাপারটা যদি আমি টাচ না করে চলে যাই তাহলে মানে আমার নিজের কাছে মানে স্যাটিসফ্যাকশন কাজ করবে না। সেটা হচ্ছে তোমার ফিটনেস জার্নি। মানে প্রপার ফিট একটা পারসন, ওই মানুষটা 45 কেজি ওয়েট গেইন করলো শুধুমাত্র একটা ক্যারেক্টারের জন্য, অ্যান্ড নাও ইউ আর মানে আমি বলবো যে আগের চাইতেও আরো বেশি ফিট। সো অ্যাকচুয়ালি এই ডেডিকেশন লেভেলটা তুমি মানে কোথা থেকে নিজের মধ্যে এই স্পিডটা পাও? ওই যে শান্তা, ব্যাক টু দ্য সেম ফ্লোর। আমি আসলেই কোনো নেগেটিভ হরাইজনে বসবাস করি না। আই এক্সপ্লোর মাইসেলফ, আই ইনভেস্ট টাইম অন মি। আমি আমার উপরে যথেষ্ট পরিমাণে টাইম ইনভেস্ট করি। আই থিংক ইউ লাভ ইয়োরসেলফ। আই লাভ ইট বিকজ আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন এটা গিফট দিয়েছেন আমাকে, আমাদের প্রত্যেককে। আমাদের যে আমরা সুস্থতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গিফট। সো
উনি গিফট দিয়েছেন এটাকে আমরা গ্র্যান্টেড ভাবে না ধরি, আমরা এটাকে একটু একটু গার্নিশ করি, একটু সময় দিই, একটু স্থির থাকি। সবাই মানে এত অস্থির, সেই থেকে স্থির থাকাটা খুব জরুরি। তাহলে বরঞ্চ নিজের প্রতি নিজের একটা সময় দেওয়া যাবে, কিভাবে নিজের কাজটাকে গুছিয়ে নেওয়া সম্ভব, কতটুকু সময় কোথায় দেওয়া সম্ভব, এটা আসলে ওই নিজেকে সময় দিলে পসিবল। তো সেই ক্ষেত্রে ফিটনেসটা ইটস আ ভেরি মোটিভেশনাল জার্নি। হ্যাঁ, ইটস এ ভেরি মোটিভেশনাল জার্নি। যে আসলে ফিটনেসের সাথে কিংবা কোনো স্পোর্টসের সাথে থাকে, যেহেতু আমার সুযোগ হয় না কোনো স্পোর্টসের সাথে থাকার, সো আমার কাছে ফিটনেস জার্নিটা আসলে স্পোর্টস এন্ড ওইটা অ্যাকচুয়ালি আমাদের মি টাইম মনে হয় যে এই মি সময়টা- এন্ড ইটস এ গুড থিং। আমি এটা আসলে যে জার্নিটার সাথে সবাই যারা পরিচিত তারা রিলেট করতে পারবে যে এই টাইমটাতে না আমরা অনেক মোটিভেশনাল একটা জার্নির মধ্যে দিয়ে যাই, যে ওকে ফাইন আমাদের কি করা উচিত না, নিজের ভিতর নিজের সাথে একটা কথা হয়। আমরা ডে বাই ডে আরো একজন ভার্সেটাইল অ্যাক্টরকে ফিরে পেতে চাই এফএস নাইমের মাঝে। যেহেতু একেবারেই শেষ পর্যায়ে রয়েছি, একটা গান কি শুনতে শুনতে আমরা বিদায় নিতে পারবো? দুটো লাইন হ্যাঁ, হতে পারে। আমি মিস করতে চাই না। তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ বললেন সবসময় সুস্থ রাখেন, অ্যান্ড ঠিকঠাক মতো যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি, সেটাই। ইয়েস, সো গান শুনবো, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। sure, আর sure. তোমাকে অনেক অনেক ধন্যবাদ ডিবিসির পক্ষ থেকে। Thanks to you. প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায় আবারও আপনাদের সাথে দেখা হবে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা। আল্লাহ হাফেজ। হয়ে গেল দেখা আবার এখানে, কত স্মৃতি জমা এখানে দেয়ালে, তবু যেন কি যে হয় যখন সামনে তুমি, মনে পড়ে সেই সময় যা ফেলে গেছো তুমি। কি মায়ায় আছি আমি, কি মায়ায় আছি আমি, কি মায়ায় আছি আমি।